সীমান্তে সতর্ক প্রহরায় বিজিবি, পুশিং চেষ্টা, ঢাকাকে চাপে রাখার কৌশল মনে করেন না তথ্য উপদেষ্টা। নাটোরে মেয়ে চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার এক নারী, সুইপার সহ আটক ৩। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওশান অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার চালু, দেবে দুর্যোগের আগাম তথ্য। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সেভেন শিরোনাম দেখছিলেন, বা চলুন পুরো খবরে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিং চেষ্টা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, নওগাঁ, লালমনিরহাট, দিনাজপুর ও কুড়িগ্রামে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের দুই দেশের মাঝে শূন্য রেখায় ঠেলে দিচ্ছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তাদের এই পুশিং চেষ্টা ব্যর্থ হয়। এই অবস্থায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি জোরদার করা হয়েছে নজরদারি, স্থানীয় জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে বিভিন্ন সীমান্তে। একই সাথে আনসার সদস্যদের সক্রিয় করার উদ্যোগও নেওয়া হয়েছে। পুশিং চেষ্টা বাংলাদেশকে চাপে রাখার ভারতীয় কৌশল নয়, বরং এটি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির কারণে ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ৫ আগস্ট পরবর্তী সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে অবস্থায় ছিল তা থেকে দুই দেশই বের হয়ে আসতে চায় বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় পরিচয় হচ্ছে না, তাই এতে আইনগত কোনো বাধা নেই, আর সরকারও এতে কোনো বাধা দিবে না। তবে তিনি এও বলেন, সরকার চায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই থাকুক। ভারতের পুশিং বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি না। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরকারের চতুর্থ একনেক বৈঠক। এসব প্রকল্পের মধ্যে বরিশাল সেচ প্রকল্পে রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রথম পর্যায়ে, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা, বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, 33টি জেলায় সার্কিট হাউস উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম MMIS সাপোর্ট, 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনে ক্ষমতা বর্ধন প্রকল্প। এসব প্রকল্পে সিংহভাগ অর্থায়ন আসবে সরকারি তহবিল থেকে। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। শুনানি শুরুতেই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান। পরে পূর্ণাঙ্গ আপিল শুনানির তারিখ 16 জুন নির্ধারণ করে আদালত। অন্যদিকে রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, বাস্তবায়নের পথে থাকা একটি বিষয়কে স্থগিত করা সমীচীন হয়নি এবং ভবিষ্যতে এর প্রভাব নিয়ে ভাবতে হবে।
এর আগে গত 7 এপ্রিল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা বিষয়ে 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। পরে 21 মে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আমাদের সংবিধানের মধ্যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ের কোনো কথা উল্লেখ নাই, কারণ এই সচিবালয়গুলো গঠিত হয়েছে হয় সংবিধানের বিধান অনুযায়ী অথবা আইনের বিধান অনুযায়ী। একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আদালত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেও 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। কন্ট্রোল করা কতটুকু করবেন তারা ঠিক করবেন, কিন্তু তারা যে সচিবালয় এখানকার বিলুপ্ত করে দিয়ে মাননীয় আইন মন্ত্রণালয়ের অধীনে যে ন্যস্ত করেছেন, আমি মনে করি এই কাজটা হয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে। হয়ে যাওয়া কাজটাকে আবার আনডান করাটা তাদের উচিত হয় নাই। কোনো না কোনো দিন হয়তো তারা পস্তাবেন এই কাজের জন্য। স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শন সহ কোনো বিষয় বাদ দেওয়ার খবর ভিত্তিহীন। দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি। আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়তই আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। নাটোর জেনারেল হাসপাতালে শিশু কন্যা চিকিৎসা করাতে আসা এক নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে হাসপাতালটির এক সুইপারের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী জানান, তিনি নাটোর পৌরসভার বড়গাছা এলাকা থেকে তার শিশু কন্যার চিকিৎসা করাতে 4 দিন আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। 7 জুন রাত 10টার দিকে ঔষধ দেওয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের 6 তলার সিঁড়ি ঘরে নিয়ে যায় আউটসোর্সিং সুইপার অমিত। পরে সেখানে তাকে ধর্ষণ করে, যা মোবাইলে ভিডিও ধারণ করে অমিতের 2 সহযোগী অনিল ও প্রাঙ্গণ। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীকে আবারও ধর্ষণের চেষ্টা চালায় তারা। মধ্যরাতে শিশু ওয়ার্ডে দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয়রা সিসি ক্যামেরা দেখে তাদেরকে হাতে নাতে ধরে। পরে অভিযুক্ত অমিত ও তার 2 সহকারীকে আটক করেছে পুলিশ। এদিকে চট্টগ্রামে বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের মামলায় চার্জ গঠন করেছে আদালত। কাল থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সকালে চট্টগ্রামে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই মামলার একমাত্র আসামি মনিরের উপস্থিতিতে মামলার চার্জ গঠন করা হয়। শুনানিতে বুধবার 9 জনের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। মামলায় আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্র নিয়োজিত আইনজীবী চার্জ শুনানিতে অংশ নেন। এর আগে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে নেওয়া হয় মামলার আসামি মনিরকে। গত 21 মে মহানগরীর বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের এই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে 22 মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি মনির। ঘটনার 13 দিনের মাথায় গত 4 জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম ওশান অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার, যার মাধ্যমে মাত্র 15 থেকে 20 মিনিটে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন সহ বিভিন্ন দুর্যোগে তথ্য পাওয়া যাবে। একই সঙ্গে সামুদ্রিক গবেষণা ও ব্লু ইকোনমি উন্নয়নে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ডেটা ইনোভেশন সেন্টারের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, ওশান অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আবহাওয়া ও সামুদ্রিক তথ্য পেতে সময় লাগবে মাত্র 1520 মিনিট। ফলে ঘূর্ণিঝড়ে গতিপথ নির্ণয়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় বন্যা বিশ্লেষণ, নদী ভাঙন পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তন গবেষণায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।
সমুদ্র সীমার মধ্যে বিস্তৃত করছে নিজের সীমানার মধ্যে। এগুলা সহ যারা আমাদের নাবিক আছে, যারা আমাদের পণ্যবাহী জাহাজগুলো এখানে যেগুলো যাতায়াত করে, আমাদের বিশেষ করে জেলে এবং যারা আমাদের অটোমেটেড ফিশিং এর সাথে জড়িত অর্থাৎ ট্রলার যারা ব্যবহার করছে, সবার জন্যই এই তথ্য উপাত্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে থ্রি হুইলার চালকরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কে শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল কয়েকটি অবৈধ থ্রি হুইলার আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে থ্রি হুইলার চালকদের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। সকাল 11টার দিকে নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান জানিয়েছে পুলিশ। ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ ভোর 4:30টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ বাদ জোহর ফেনী মিজান ময়দানে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফেনীতে সাংবাদিক অঙ্গন সহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানোর পর বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। সাভারের আশুলিয়ায় পাকিস্তানি রিভলভার ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে আশুলিয়া বাইপাইল ফলের আড়তের সামনে থেকে মোহাম্মদ খোকন নামের ওই যুবককে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম। টাঙ্গাইলে ভুয়াপুর থানার মোহাম্মদ খোকন থাকতেন আশুলিয়া চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় ভাড়া বাসায়। খোকনের বিরুদ্ধে আধিপত্য বিস্তার সহ শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দেশে একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালে 2 রোগীর মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর হাসপাতালে রোগীদের নিরাপত্তা ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী পরিবারগুলো। হাসপাতাল সূত্র জানায়, গত 2 জুন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত সিরাজগঞ্জের নাজমুল ও ঝিনাইদহে ইনজামুল হককে ঝুঁকিপূর্ণ 6 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হঠাৎ মধ্যরাতে নাজমুল ও ইনজামুল মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মাথায় আঘাত পেয়ে মারা যান ইনজামুল। গুরুতর আহত হন নাজমুলও। এদিকে হাসপাতালে নার্সিং সুপার রেখা আক্তার জানান, অনেক সময় রোগীদের দেখে স্বাভাবিক মনে হলেও তারা হঠাৎ করেই চরম সহিংস আচরণ শুরু করেন। এমন পরিস্থিতিতে 1-2 নার্সের পক্ষে রোগীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা বাতিল করে পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম চিলমারি সড়কে মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে নকশা প্রণয়ন করা হচ্ছে। এর মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের একটি সিন্ডিকেট নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করে অর্থ লুটপাটের পায়তারা করছে। বাইপাস সড়কটি নকশার সামান্য পরিবর্তন করলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক দোকানপাট ও বাড়িঘর রক্ষা পাওয়ার পাশাপাশি অর্থ লুটপাটও বন্ধ হবে বলে জানান বক্তারা। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।